সুপ্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ রিফাইন্ড সুগার সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ ভারত সম্পর্ক দুদেশের কাছে সর্বোচ্চ গুরুত্বের বললেন দুদেশের প্রধানমন্ত্রী। পারস্পরিক সহযোগিতায় বিশ্বে অবদানের আশা। ৫৫ বছর পর চিলাহাটি হলদিবাড়ি ট্রেন যোগাযোগ চালু। বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ বাংলাদেশ ভারতের 7টি সমঝোতা চুক্তি সই। চিলিতে ফাইজার বায়োএনটেকের টিকার অনুমোদন। শুক্রবারই জরুরিভাবে মডার্নার ভ্যাকসিন প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এবং ভারতীয় জেলেরা অবৈধভাবে সীমানা পার হলেই আইনি ব্যবস্থা। দেশের মর্যাদা রাখতে বাংলাদেশিদের অনুপ্রবেশকারী না হওয়ার আহ্বান। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার করা হচ্ছে। বাংলাদেশ ভারত সম্পর্ক দুদেশের কাছে সবসময় সর্বোচ্চ গুরুত্ব বহন করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল শীর্ষ বৈঠকে চিলাহাটি হলদিবাড়ি রেল যোগাযোগ এবং বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন করে তারা বলেছেন, বিদ্যমান সহযোগিতার সুযোগ কাজে লাগিয়ে দুদেশ আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। ৫৫ বছর বন্ধ থাকার পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ির মধ্যে রেল যোগাযোগ আবার চালু হলো। ভার্চুয়াল শীর্ষ বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেল যোগাযোগ উদ্বোধন করেন। সে সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীও উদ্বোধন করা হয়। ভারতের ডাক বিভাগের আয়োজনে বঙ্গবন্ধু সম্মানে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন দুই প্রধানমন্ত্রী। বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তি সংগ্রামে দুই দেশের আত্মোৎসর্গকারী বীরদের স্মরণ করেন। Strengthening and deepening relations with Bangladesh has been a priority for me from my very first day in office. It is true that this year has been very challenging due to the global pandemic. However, it is a matter of satisfaction that in these difficult times there has been good cooperation between India and Bangladesh. বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বর্ষপূর্তিতে স্বাধীনতার জন্য ভারতের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এই সম্পর্ক অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। আমি বিশ্বাস করি উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমতের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরও সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু চেইন আরও সমৃদ্ধ করতে পারে। আমাদের চলমান যোগাযোগের উদ্যোগগুলি এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করতে পারে। আগামী বছরের ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ 7টি খাতে সহযোগিতার ক্ষেত্রে 7টি সমঝোতা চুক্তি সই হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভার্চুয়ালি সমঝোতা স্মারকগুলো সই হয়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে হাইড্রোকার্বনে সহযোগিতার বিষয়ে রূপরেখা, কৃষিখাতে সহযোগিতা, হাই ইম্প্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু, বঙ্গবন্ধু জাদুঘরের সঙ্গে নয়াদিল্লি জাদুঘরের সহযোগিতা, হাতির সুরক্ষায় অভয়ারণ্য নিশ্চিত করা, বাংলাদেশ ভারত প্রধান নির্বাহী কর্মকর্তা ফোরাম প্রোটোকল এবং বরিশালে সুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক। বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট 7 মন্ত্রণালয়ের সচিব এবং ভারতের পক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সই করেন। ঘুষ বা দুর্নীতি নয়, ব্যবসা করার ক্ষেত্রে আমলাতান্ত্রিক এবং অদক্ষ জনপ্রশাসনকে সবচেয়ে বড় বাধা বলে মনে করছেন ব্যবসায়ীরা।
প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে ব্যবসায়ীদের মাঝে গবেষণা সংস্থা সিপিডি জরিপে তারা আশঙ্কা প্রকাশ করেন, করোনা পরবর্তী সময়ে শুধু সমাজ নয়, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রেও বৈষম্য বাড়বে। রিজভী নওয়াজের রিপোর্ট। দর্শক, আমাদের হাতে রিপোর্টটি এসে এখনো পৌঁছায়নি, আমরা যাচ্ছি পরবর্তী সংবাদে। এবারে ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ আপডেট। ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে চিলি। জরুরি ভিত্তিতে শুক্রবার থেকে মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক 5-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অঙ্গনের অনেক গবেষক। করোনা ভ্যাকসিনের সবশেষ তথ্য জানাচ্ছেন সুমন সারোয়ার। Seguiremos recibiendo nuevas dosis de vacuna. চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা জানিয়েছেন, ডিসেম্বরের শেষ নাগাদ 20,000 ভ্যাকসিন পাবে তার দেশ। বিভিন্ন হাসপাতালের আইসিইউতে কাজ করা স্বাস্থ্যকর্মীদের মধ্যে সবার আগে ভ্যাকসিন দেওয়া হবে। চিলিকে 1 কোটি ডোজের বেশি ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফাইজার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার সহধর্মিণী কারেন পেন্সের শুক্রবার ভ্যাকসিন নেওয়ার কথা রয়েছে। এদিন যুক্তরাষ্ট্রে মডার্নার ভ্যাকসিনের জরুরি প্রয়োগও শুরু হতে পারে। সঠিকভাবে ট্রায়াল না করে দ্রুত রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক 5 অনুমোদন দেওয়ায় দেশটির সমালোচনা করেছে আন্তর্জাতিক মহল। নিজের দেশে এই ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। টিকাদান কার্যক্রম শুরুর প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে 1,37,000-এর বেশি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তহবিলের অভাব, সরবরাহ ঝুঁকি এবং চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে বিশ্বের দরিদ্র দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভ্যাকসিন বিতরণের পরিকল্পনা ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। পরিকল্পনা ব্যর্থ হলে গরিব দেশগুলো 2024 সালের মধ্যে কোভিড-19-এর টিকা নাও পেতে পারে। সুমন সারোয়ার, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। ঘুষ বা দুর্নীতি নয়, ব্যবসা করার ক্ষেত্রে আমলাতান্ত্রিক এবং অদক্ষ জনপ্রশাসনকে সবচেয়ে বড় বাধা বলে মনে করছেন ব্যবসায়ীরা। প্রতিযোগিতা সক্ষমতা নিয়ে ব্যবসায়ীদের মাঝে গবেষণা সংস্থা সিপিডির জরিপে তারা আশঙ্কা প্রকাশ করেন, করোনা পরবর্তী সময়ে শুধু সমাজ নয়, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রেও বৈষম্য বাড়বে। রিজভী নওয়াজের রিপোর্ট। প্রতিযোগিতা সক্ষমতা যদি আমাদের বজায় রাখতে হয় তাহলে আমাদেরকে প্রযুক্তির দিকে যেতে হবে, কিন্তু একই সাথে এই প্রযুক্তির দিকে যে আমাদের যাতে একটা কর্মবিহীন বা কর্মসংস্থানবিহীন একটা প্রবৃদ্ধি না হয়, সেজন্য আমাদেরকে উত্তরোত্তর আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত করতে হবে, আমাদের যে রপ্তানি, যে বৈচিত্র্যকরণ বা আমাদের যে সরবরাহ সক্ষমতা, এগুলো আমাদেরকে সমান্তরাল ভাবে বাড়াতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কামরাঙ্গীর চর এবং হাজিরাবাগ থানায় দায়ের করা 2 মামলায় ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন দিয়েছেন হাইকোর্ট। 2 বিচারপতির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেওয়ার পর আইনজীবীরা বলেছেন এখন তার মুক্তি পেতে কোনো বাধা নেই। এর আগে গত 24শে নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা অন্য মামলায় শফিকুল ইসলাম কাজলের জামিন দেন হাইকোর্ট। বাংলাদেশের সীমানায় কারো অনুপ্রবেশের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক। রাজশাহীতে জেলেদের নৌকা তুলে দিয়ে তিনি বলেছেন, কখনো ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢোকার চেষ্টা করলেও বিজিবি তাদের আটক করে আইনি ব্যবস্থা নেয়। আত্মনির্ভরশীল জাতি হিসেবে বাংলাদেশিদেরও ভারতে অনুপ্রবেশ না করার আহ্বান জানিয়েছেন বিজিবি প্রধান। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাজশাহীর পদ্মা নদী, এই পানিকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখে নদী তীরের মানুষ। জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনে বিজিবি অসচ্ছল মাঝিদের হাতে তুলে দিয়েছে বাংলার ঐতিহ্য
নৌকা। টি বাঁধ এলাকার এই অংশ জুড়ে এক অন্যরকম উৎসব। মাঝিরা বলছেন কিছুটা হলেও এখন ভালো থাকবেন তারা। এই নৌকাটা দিলেও দেখা যাচ্ছে আমার মাছ ধরে একটু সুবিধা হবে। আমার তো নিজের তো নৌকা নেই, পরের নৌকাত মাছ মারি। এখন আমি 3টা ভাগ পাবো, আর মাঝে একটা ও একটা দিতে হবে ভাগ। এখন পরের ইনচার্জে তোদের যাওয়া যাবে না, এটাতে ধরেন লিজের হলো, এটাই আমার উপকার হলো। মূল অনুষ্ঠান শেষে বিজিবি মহাপরিচালক বলেন, কোনো ভারতীয় জেলে অবৈধ অনুপ্রবেশ করলে তাদের আইনের আওতায় আনে বিজিবি। আমরাও তাদের দেশের জেলেরা যখন আমাদের দেশের ভিতরে ঢুকে যায়, আমরাও তাদেরকে ধরি। সাতক্ষীরা নীলডুমুর ওখানে সুন্দরবন অঞ্চলে ওখানে আমরা আমরা 2টো ট্রলার ধরেছিলাম, ইন্ডিয়ান ট্রলার, যেটা বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিল। তো আমরা সেগুলি আলোচনার মাধ্যমে আমরা এগুলোকে নিষ্পত্তি করি। মহাপরিচালক বলেন, বাংলাদেশ এখন অনেক উন্নত, তাই সাধারণ নাগরিক হিসেবে সবারই উচিত দেশের সম্মানহানি না করা। জেলেদেরকে আহ্বান করেছে যে সীমান্ত অতিক্রম না করার জন্য। সীমান্ত যদি অতিক্রম না করে, আমরা যদি আমাদের সঠিক অবস্থানে থাকি, তাহলে কেউ আমাদেরকে কোনোভাবে দোষারোপ করতে পারবে না। বিজিবি মহাপরিচালক বলেছেন, অনেক চেষ্টা করেও এখনো ইয়াবা সহ মাদক আসা পুরোপুরি বন্ধ করা যায়নি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, রাজশাহী। সংবাদের পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড রিফাতটস বিরতি। আর বিরতির পর থাকছে বিরতির পর চ্যানেল আই সংবাদে আবারও আমন্ত্রণ। মহান বিজয় দিবসে নোয়াখালীতে 24তম বিসিএস পুলিশের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। নোয়াখালী রেল স্টেশন, মাইজদি কোর্ট ও চৌমুহনী রেল স্টেশনে রাতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, জেলা সিআইডি পুলিশ সুপার বশির আহমেদ, সুধারা মডেল থানার অফিসার ইনচার্জ শাহিদ উদ্দিন এবং বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান শিকদার। নির্বাচন করার ক্ষমতা পরিবর্তনের আর কোনো বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করলেও এই সরকার চেতনায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার বাসায় হামলা চালানো হয়েছে। সে সময় সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনও উপস্থিত ছিলেন। রিজভী বলেন, এসব হামলা আক্রমণ কারা করে তা জনগণ জানে। বিদেশে অর্থ পাচারের সঙ্গে শতাধিক ব্যক্তি জড়িত, পাচার হয়েছে 2500 কোটি টাকা। তবে পাচার করা টাকা ও ব্যক্তির সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন দুদক আইনজীবী। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছে দুদক। আরও 4টি সংস্থা প্রতিবেদন দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অর্থ পাচারের তথ্য দিতে সব মিশনকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা রিপোর্ট দিলে তা আদালতে দাখিল করা হবে। কানাডায় অর্থ পাচারের বিষয়ে সেদেশের কাছে তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউ। সিআইডি জানিয়েছে, ক্যাসিনো ব্যবসায়ী ইসমাইল চৌধুরী সম্রাট সহ 7 জন এবং এক হ্যাকার সহ 8 জনের অর্থ পাচারের তথ্য দাখিল করেছে। এনবিআরও প্রতিবেদন জমা দিয়েছে। এর আগে সোমবার কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের তালিকার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং এনবিআর সহ সংস্থাগুলোর কর্মকর্তাদের জরুরি বৈঠক হয়। বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের আয়োজনে 2 দিনের ভার্চুয়াল সভা শুরু হয়েছে। 16তম এই আয়োজনে বক্তৃতা করেন কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডাক্তার এম মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডাক্তার আব্দুল মালিক, বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডাক্তার এ কে আজাদ খান, কিডনি ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক টাইনি ফেরদৌস ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ।
কুড়িগ্রামে আজ সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নমুখী থাকায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন শ্রমজীবীরা। এলাকায় ঠান্ডাজনিত রোগীও বাড়ছে। সেইটাই মনে করো 8টার আগে চলে যাচ্ছি, কাজ নাই, বাচ্চা লেখাপড়া করে ঘুরে যাওয়া লাগে, যা মনে করো কিস্তি আছে আবার কালকে, এরকম কষ্ট করে চলতে আছি আর কি। কাপড় চোপড় কিনবো সে টাকাও নাই, বাচ্চা বলে আবার অমনি আছে, কাজ কামাই নাই, প্রথম ঘুরি ভাই যাওয়া খায়, সবাই মানে সবাই পরীক্ষা সুইচ দেওয়া খায়, কামিন খাওয়া খায়, খাওয়া খায়, ইয়ে একটা হয়ে যাবে, কাপড় চোপড় সব কিছু। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক। নোয়াখালীর কবিরহাটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ এবং 55টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় ভার্চুয়াল আলোচনায় তিনি বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো পথ খোলা নেই। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ রাজনীতি করে মানুষের উন্নয়নের জন্য, পকেটের উন্নয়নের জন্য নয়। আফগানিস্তানের বাগলান প্রদেশে তালেবানের হামলায় 13 পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো 5 জন। স্থানীয়রা জানান, একটি তল্লাশি চৌকিতে আচমকা একদল বন্দুকধারীর গুলিবর্ষণে পুলিশ সদস্যদের মৃত্যু হয়। হামলার দায় স্বীকার করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরের অনেক গ্রাম এই মৌসুমে ফুলকপি পল্লী হয়ে উঠেছে। অনুকূল আবহাওয়া এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করায় এবার ফুলকপির ফলন ভালো হয়েছে। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। শীত ফসলে মাঠের শোভা ফুলকপি। দিনাজপুরের বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে এখন ফুলকপির সমারোহ। মার্বেল, হোয়াইট ও লিঞ্জা সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের ফুলকপি আবাদ করছেন কৃষক। প্রতি বিঘা জমি থেকে 1 লাখ টাকা পর্যন্ত লাভের অংশ কষছেন তারা। আমরা 2.5 বিঘা ফুলকপি লাগাইছি, ফুলকপি খুব ভালো হয়েছে, দাম ভালো পাইতেছি, আমরা পরের বার আবার লাগাবো। আমাদের এখান থেকে সরাসরি মনে করেন যে আমরা বাজার বিক্রি করতে প্রায় 40-45 টাকা কেজি হিসেবে। জেলার 13টি উপজেলায় এবার 12,790 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে অনেক বেশি জমিতে। এর মধ্যে ফুলকপি চাষ হয়েছে প্রায় 550 হেক্টর জমিতে। বীরগঞ্জ উপজেলাতে হয়েছে সবচেয়ে বেশি। পাইকার এসে মাঠ থেকেই ফুলকপি কিনে নিয়ে যাচ্ছেন। এই কপিটার চাহিদা বেশি, এই কপিটা মনে করেন যে ভালো, খাইতেও ভালো। ঢাকায় নিয়ে যাইতেছি, ঢাকায় নিয়ে আপাতত করতেছি, সেটা নিনসা ঢাকা। মাঠে কৃষককে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। ফুলকপিতে যাতে বিষ প্রয়োগ না করে, যাতে আমাদের জৈব পদ্ধতি ব্যবহার করে বা আমাদের IPM এর যে পদ্ধতি আছে সেটা ব্যবহার করে তারা যে চাষটা করে, সেটাই বিষয়ে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করছি। আগাম ফুলকপি চাষ করে ভালো ফলন পেয়েছে এই অঞ্চলের কৃষক। ফুলকপি চাষ করে ঘুরেছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই ফুলকপির ন্যায্য মূল্য পেলে এই অঞ্চলে আগাম ফুলকপি চাষ আর বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা। দিনাজপুরের সদর উপজেলা থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঘটনাবহুল রাজনৈতিক জীবনে জাতিকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি দেশের উন্নয়নে নানামুখী কর্মসূচি নিয়েছিলেন। তার দূরদর্শী কর্মকাণ্ডের মধ্যে ছিল পরিবেশ সংরক্ষণ।
দেশের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে তিনি বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। দেখুন বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা নিয়ে শামীম আহমেদের ডেস্ক রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত একটি দেশ গড়ার কাজে খুবই অল্প সময় পেয়েছিলেন, কিন্তু এই সামান্য সময়কেও তিনি অসামান্য করে তুলেছিলেন তার সম্মোহনী জাদুতে। দীর্ঘ 9 মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধে দেশের বৃক্ষ সম্পদের যে ক্ষতি হয়েছিল তা থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা দেশে বৃক্ষরোপণ অভিযান চালু করেন। সদ্য স্বাধীন দেশে তিনি সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার জন্য গণভবন, বঙ্গভবন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গাছ লাগিয়েছিলেন। তিনি মহাসড়কের ধারে, বাড়ির আনাচে কানাচে ও পতিত জমিতে বৃক্ষরোপণের ডাক দিয়েছিলেন 1972 সালে। উপকূলীয় চরাঞ্চলে সফল বনায়নকারী দেশ হিসেবে বর্তমানে বাংলাদেশ বিশ্বে অন্যতম। বঙ্গবন্ধুর হাত ধরেই সূচনা হয় এই উপকূলীয় বনায়নের। বাংলাদেশের বন্যপ্রাণীর গুরুত্ব উপলব্ধি করে এদের সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য বঙ্গবন্ধু বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করেন 1974 সালে। বঙ্গবন্ধুই সর্বপ্রথম দেশের হাওর, নদী ও অন্যান্য জলাভূমি উন্নয়নের রূপরেখা প্রণয়ন করেন। বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত বহুমুখী কর্মকাণ্ড আজও চিরস্মরণীয় হয়ে আছে। আগামী দিনগুলোতে বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মকাণ্ড এগিয়ে নেয়ার মাধ্যমেই দেশের আগামী প্রজন্মের জন্য তৈরি হবে পরিবেশ বান্ধব, সুস্থ ও সুন্দর সোনার বাংলাদেশ। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, বঙ্গবন্ধুর পরিবেশ ভাবনা নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে ইভ্যালি খেলার খবর।